প্রথম রাত্রে দেয়নি। অভিমান হয়েছিল আমার, রাগও হয়েছিল। সেই রাত্রে আর জোরাজুরি করিনি। তাই বলে কি পরে আর কখনো চেষ্টা করব না? এক সপ্তাহ পরে রাত্রিবেলা আবার বললাম, চলো না, আজকে তাহলে খেলাটা করি। আখি আজকেও খুব বিরক্ত হয়ে বলল, আমি চাই না। পাশ ফিরে আমার দিকে পিঠ রেখে শুয়ে বলল, এই ব্যাপারটা নিয়ে আমাকে আর কখনো স্পর্শ করবে না জিসান, আমি কখনই তোমার সাথে এইসব কিছু করব না। আখি, তুমি আমার বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমার শরীরের উপর। না মানে না, বউয়ের গলায় স্পষ্ট রাগ। এভাবে আমার নিজের পুরুষত্বে আঘাত করেছে মেয়েটা। বিয়ের 7 দিন কেটে গেছে, আমাকে এখনও ওর শরীরে স্পর্শ করতে তো দিচ্ছেই না, তার উপর আমাকেই রাগ দেখাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম, জোর করব ওকে। আখির বাহু ধরে টেনে ওকে চিৎ করে শোয়ালাম। ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। 2 হাতে ওর 2 গাল ধরে ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলাম। আখি আমার বুকের সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে, তবু আমাকে ওর উপর থেকে সরাতে পারছে না। আমি অভুক্তের মতো ওর ঠোঁট চুষে খেতে লাগলাম। মনে হচ্ছে চিনির ক্যান্ডি খাচ্ছি, নরম এবং মিষ্টি। আহা, উফ! আচমকা ব্যথায় চমকে উঠলাম। আমার নিচের ঠোঁটে দাঁত বসিয়ে দিয়েছে মেয়েটা। তবু কি আমি ওকে ছেড়ে দেব? আমি আরও শক্ত করে ওর এক হাত ধরে বিছানার উপর চেপে ধরে রাখলাম, অন্য হাতে ওর সুন্দর গলা আলতো করে চেপে ধরলাম। এরপর পুনরায় আচ্ছন্ন গেলাম ওর ঠোঁটের মিষ্টি স্বাদের নেশায়। আখির হাতের নখগুলো বড় বড় এবং বেশ চোখা চোখা। যখন ওই নখগুলো দিয়ে আমার গলায় খামচি দিল, আমি টের পেলাম। যেভাবে আঁচড় দিয়েছে বুঝলাম যে রক্ত অবশ্যই নির্গত হয়েছে। আখি আমার গায়ের শার্টটা বুক থেকে টেনে ছিঁড়ে ফেলল। তারপর বুকের উপর 4 আঙুলের লম্বা করে একটা খামচি। উফ! এভাবে সম্ভব না। আমাকে রক্তাক্ত করে ফেলছে মেয়েটা। আমি ওর উপর থেকে নেমে যেতে বাধ্য হলাম। আমি যেই না ওর উপর থেকে সরে গেলাম, সে বিছানা থেকে উঠে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল। সারা রাতে আর একবারও রুমে ফিরে আসেনি। লালবাজারে 2 রুমের ছোট একটা বাসা নিয়ে সংসার শুরু করেছি মাত্র 7 দিন। বিয়েটা হয়েছে ঘরোয়া পরিবেশে। আমি এর আগে আমার মা, বাবা, ভাই, বোনের সাথেই থাকতাম। কিন্তু মায়ের ইচ্ছা ছিল আমি বিয়ের দিন থেকেই আমার নতুন বউ নিয়ে আলাদা সংসারে থাকি। মায়ের ধারণা, শ্বশুর শাশুড়ি যদি ছেলে আর ছেলের বউকে নিয়ে একসাথে থাকে সেখানে সুখ থাকে না। শাশুড়ি ননদ বউয়ের মধ্যে নাকি ঝগড়াঝাটি লেগেই থাকে। তাই আমাদের নিজস্ব বাসা থেকে একটুখানি দূরে একটা বাসা বিয়ের ঠিক 1 মাস আগে থেকে ভাড়া নিয়ে রেখেছিলাম। বিয়ের আগেই আমার মা, বোন, শাশুড়ি 3 জন মিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। বিয়ে হলো 1 তারিখে। 1 তারিখেই বউ নিয়ে বাসায় উঠেছি। খুব আশা নিয়ে এসেছি যে বউ নিয়ে একান্ত নিজের চমৎকার একটা সংসার করতে যাচ্ছি। এখন মনে হচ্ছে আমার আশা স্রেফ গুড়েবালি। আমার নাম জিসান আহমেদ। আমি বয়েজ স্কুলে ইংরেজি পড়াই। আয় খুব বেশি নয়, তবে দিয়ে রেখে বউকে সুখী রাখতে পারব জানি। আমার বিয়ে হয়েছে যে মেয়ের সাথে, ওর নাম আখি। আখি চৌধুরী, ওর বয়স মাত্র 19। অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে মাত্র মাস 2 আগে মেয়েদের বিশ্ববিদ্যালয়। ও ছোটবেলা থেকেই সব সময় মেয়েদের স্কুলে পড়েছে, ইন্টারমিডিয়েট গার্লস কলেজে। এই দিক থেকে একটু খুশি ছিলাম যে আমার বউ পুরুষ সহপাঠীদের সাথে মেশার সুযোগ পায়নি। তাই বলে নিজের স্বামীকেই এভাবে অবহেলা করবে কে জানত। সত্যি বলতে বাসর রাতে কি হবে, কি করব, এইসব ভাবনা নিয়ে অনেকদিন আগে থেকেই খুব এক্সাইটেড ছিলাম। আমার বন্ধুদের সার্কেলে কারোর বিয়ে হলে যে রাতে ওর বাসর হতো, তার পরের দিনই আমরা বন্ধুরা তাকে চেপে ধরতাম। রাতে বউয়ের সাথে কি কি কথা হলো, দুধের গ্লাস পুরোটা শেষ করতে পেরেছে কিনা, বউয়ের সাথে কি কি কাণ্ড ঘটালো, কতক্ষণ টিকতে পারল, এই ধরনের প্রশ্ন করতে থাকতাম। বন্ধু খুব বীরত্বের সাথে উত্তর দিত। কেউ কেউ অহেতুক চাপাবাজি করত। কোনো বন্ধু বলতো সে তার বউকে টানা 1 ঘন্টা, কেউ বলতো 3 ঘন্টা, কেউ বা সারা রাত ধরেই নাকি ননস্টপ আনন্দ দিয়েছে। কেউ কেউ বউকে প্রচণ্ড রকম ক্লান্ত করে ফেলেছে যে শেষ পর্যন্ত বউ নাকি পা ধরে কেঁদে কেঁদে বলেছে, ছেড়ে দেন, দয়া করেন, আমি আর কিছুতেই পারতেছি না। এইসব শুনে শুনে রক্ত গরম হয়ে যেত। খুব শখ ছিল নিজের বউয়ের মুখ থেকে এমন আকুতি মিনতি বের করব বাসর রাতে, যে করেই হোক। কিন্তু আখি আমার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। সে আমাকে উপেক্ষা করেছে।
বাসর রাতে আমি যখন আখির বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে নিতে যাচ্ছিলাম, আখি আমার হাত চেপে ধরে থামিয়ে দিল। ভ্রুকুচকে খুব বিরক্তি নিয়ে বলল, আমাকে ধরবেন না আপনি, প্লিজ। আমি বিস্মিত হয়ে বললাম, কেন এই কথা বলছো? সে বলল, আমার এসব পছন্দ না। কেন? তোমার কি কোনো চাহিদা নেই? থাকতে পারে, তবে আমার পুরুষ পছন্দ নয়। কি? ওর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। পুরুষ পছন্দ নয়, তবে কি পছন্দ? নারী নাকি ট্রান্স? উফ, কথা বাড়াবেন না জিসান, আমার যা বলার তা বলে দিয়েছি, এখন আমি ঘুমাব। গুড নাইট বলে পাশ ফিরে শুয়ে পড়েছিল আখি। পরাজিত যোদ্ধার মতো চুপচাপ দিশার পাশে বসেছিলাম আমি। সারা রাত আমার ঘুম হয়নি। আখির কথাগুলো বুকের ভেতর খোঁচাচ্ছিল। আমার তো সন্দেহ হচ্ছিল ও হয়তো অন্য কাউকে ভালোবাসে। পরিবারের চাপে আমাকে বিয়ে করেছে, তাই এখন ছুতে দেবে না। একদিন প্রেমিক নিয়ে আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে। পত্রিকায় শিরোনাম আসবে, প্রেমের টানে আগের প্রেমিকের সাথে পালিয়ে গেলেন গৃহবধূ। একটা ছবি দেখে খুব পছন্দ করে ফেলেছিলাম আখিকে। সামনে টেবিলের ওপর আরও কয়েকজন মেয়ের বায়োডাটা আর ছবি পড়েছিল। আমি মুগ্ধ নয়নে আখির ছবিটাকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। সোনালি পাড়ের লাল শাড়ি পরে দোলনার উপরে বসে আছে একজন মায়াবতী। লম্বা কালো রেশমি চুলগুলো মাথা থেকে নেমে কাঁধের উপর দিয়ে এসে কোলের উপর পড়েছে। চোখে নিষ্পাপ চাহনি, লাল টুকটুকে ঠোঁটের লিপস্টিক বুঝিয়ে একটু বেশি তেলতেলে। মা আমায় ওভাবে ওর ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এডারে ভাল লাগছে? আমি লাজুক হেসে মাথা নাড়লাম। মা বোধ হয় হতাশ হল। বলল, আরও ফুরু আসে, ওডিরে দেখস না কেন? আমি বললাম, এডারে ভাল লাগছে। এমন ভালো লাগা লাগছে অহন আর কোনোডারে ভাল লাগবো না। মা শুধু বলল, ও আচ্ছা। মা পরে আর কোনো আপত্তি করেনি। মেয়েকে সরাসরি দেখতে গিয়ে আমার ফুপু খুব আপত্তি করেছিল। এটা সেটা খুঁত বের করার চেষ্টা করছিল। একবার বলছিল, মাইয়া তো মোড়া মোড়া লাগে, আমাগো জিসানের লগে চিকনা মাইয়া মানাইব। আমি সরাসরি বলে দিয়েছিলাম, মোটা হলে আমার সমস্যা নেই ফুপুজান, আমার কাছে ওর মতো নাদুস নুদুস মেয়েই ভালো লাগে। এরপর আর কোনো মেয়ে দেখতে যায়নি। বিয়ে করার পরে মনে হচ্ছে আরও কয়েকটা মেয়ে দেখে নেওয়ার দরকার ছিল। আখিকে বিয়ে করা মোটেও ঠিক হয়নি। অষ্টম দিন, গত রাত থেকে ঠোঁট ব্যথা। সেই ব্যথা নিয়ে সকালে ঠিক করে ব্রেকফাস্ট খেতে পারিনি। আখি ব্যাপারটা লক্ষ্য করেছে, একবার সরিও বলেনি। আমি ওর ওপর রেগে আছি, অভিমান করে আছি। রাগ বা অভিমান করলে আমি মুখ ফুটে বলি না, ঝগড়া করি না, কাউকে কখনো জোর জবস্তি করাও খুব অপছন্দ। তবু গত রাতে ওর সাথে জোরাজুরি করায় নিজের উপর রাগ হচ্ছে। যে মেয়ে আমাকে দিতে চায় না তার থেকে জোর করে কেড়ে নেওয়া আমার স্বভাব না। আমি সিদ্ধান্ত নিলাম আজকেই আমার মায়ের কাছে চলে যাব। এই মেয়ে কিছুদিন এই বাসাতেই থাকুক একা একা। কয়েকটা দিন আমি ওকে স্রেফ আমার চোখের সামনে দেখতে চাই না। আমি নাস্তা খেয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম। আখি সব দেখেছে, একটাবার প্রশ্ন করেনি যে ব্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছ। কি স্বার্থপর মেয়েটা। মা আমাকে দেখে অবাক হয়নি, অবাক হয়েছে আমার সাথে আখি যায়নি বলে। জিজ্ঞেস করল, তুই একলা কেন? বোমা কই? আমি বললাম, আমি ওরে থুইয়া আইসি। মা জানতে চাইল, কেন? নতুন বউ রাইখা একলা চইলা আইবি কেন? বিষয়টা দেখতে খারাপ। তগো ভিতরে কি কোনো গ্যাঞ্জাম হইছে? মাকে কিছুতেই বলতে পারবো না আমার আর আখির ভেতর কি সমস্যা চলছে। আমি মাকে স্পষ্ট করেই বলে দিলাম, হেইডা আমি তোমারে কইবার পারবো না মা। মা লক্ষ্য করল আমার গলায় খামচির দাগ। মা দরদভরা কণ্ঠে জিজ্ঞেস করল, হ্যাঁ কি তোরে মারসিনি? যখন দেখা যায় যে। আমি মাকে কোনো উত্তর দিতে পারলাম না। আসলে উত্তর দেওয়ার কোনো ভাষা নেই আমার কাছে। 10টা দিন আমি মায়ের বাসায় রইলাম। আখি নিজে থেকে আমাকে একটাবারও কল করেনি, আমিও করিনি। আমার মা প্রতিদিন তার বৌমাকে কল করেছে, খোঁজ খবর নিয়েছে, কি কি লাগবে জিজ্ঞেস করেছে। যা কিছু চেয়েছে, বাজার স্থায়ী বা টাকা পয়সা, আমার মা নিজের থেকে পাঠিয়ে দিয়েছে কাজের মেয়ে ফুলির হাতে করে। তার বৌমা একা বাসায় ভয় পাচ্ছে কিনা সেই কথাও বারবার আখির কাছে জানতে চেয়েছে।
আখি বলেছে সে ভালোই আছে, একেবারে ঠিকঠাক আছে। 10 দিন পর আমার রাগ ও অভিমান দুটোই হালকা হয়েছে। আখিকে আমি ক্ষমা করিনি, তবু ভাবলাম ফিরে যাই। ওটা আখির একার বাসা না, আমারও বাসা। মাকে বলে ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম। মাত্র 2 মিনিটের পথ। ঘড়িতে তখন 8টা কি 9টা। আমি দ্রুত হাতে কয়েকবার কলিং বেল বাজালাম। আখি দরজা খুলে দিল। আমাকে দেখে সে খুশি হয়নি, নারাজ হয়েছে বলেও মনে হয় না। আস্তে করে বলল, এসো। ঘরে গিয়ে বিছানার উপরে বসলাম। আখির কাছে এক গ্লাস পানি চাইলাম। সে আমাকে পানি দিয়ে রুমের ভেতরকার এটাচোর বাথরুমে ঢুকে পড়ল। একটু পরে বের হলো। দেখলাম বাসার জামা পাল্টে গা নীল রঙের ঘের জামা আর চুড়িদার পরেছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। কত সুন্দর লাগছে আমার বউকে। সাক্ষাৎ পরি বিয়ে করেছি। পরিটা আমাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। সে একবারও আমার দিকে তাকায় না। নিজের মতো করে গালে গলায় ফাউন্ডেশন মাখল, চোখজোড়া কালো কাজল, মাস্কারা, আইশ্যাডো দিয়ে সাজাল। ঠোঁটে ঘষল ম্যাট লিপস্টিক। কপালে দিল ছোট্ট বিন্দি, 2 চোখের মাঝখানে একটু উপরে। কানে ঝুমকা, হাতে জয়পুরি চুড়ি। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। এতক্ষণে মনে হলো 7 সকালে সেজেগুজে কোথায় বের হচ্ছে ও। আমি সংকোচ ছেড়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? ভার্সিটিতে। ভার্সিটি যাবে এত সেজেগুজে? নাকি কারোর সাথে ডেট করতে যাচ্ছ? ওকে খুব সন্দেহ হচ্ছে আমার। ভার্সিটির নাম দিয়ে হয়তো প্রেমিকের সাথে দেখা করতে যাবে। ভাবতেই রাগে গা জ্বলে গেল আমার। কোথাও যাবে না তুমি আখি? প্রায় ধমকের সুরে কথাটা বললাম। আখি আমার কথায় একটুও ভয় পেল না, একটুও বিচলিত হলো না। ভাবলেশহীন ভঙ্গিতে আয়নায় তাকিয়ে দেখে নিচ্ছে। শান্ত গলায় বলল, আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান, ওখানে যাচ্ছি আমি। আখিকে সন্দেহ করে প্রথমবার খুব লজ্জা পেলাম আমি। সাথে সাথে বলে দিলাম, আই এম সরি আখি, আমি বুঝতে পারিনি। প্লিজ কিছু মনে করো না। মেয়েরা নাকি এই রকম ছেলেই পছন্দ করে, যে ছেলে একটা ভুল করা মাত্র দেরি না করে সাথে সাথে সরি বলে ফেলে। এরকমটা রাফিয়া বলতো। রাফিয়াকে সে কথা পরে বলবো। আমি আখিকে সরি বললাম, কিন্তু আখি কথার উত্তরে কিছুই বলল না। চেয়ারে বসে 2 পায়ে হাই হিল পরল। তারপর ভ্যানিটি ব্যাগ নিয়ে টাকটুক শব্দ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে বলল, দুপুরে থাকবো না, বাইরে থেকে কিনে খেয়ে নিও। কিন্তু একবার আসি যাই বা বাই বলল না। ওর এরূপ আচরণে আমি মনে মনে কষ্ট পেলাম। আমারই বউ আমাকে এভাবে ইগনোর কেন করছে আমি জানি না। যদি আমাকে ওর ভালো নাই লাগে তাহলে বিয়ে কেন করল? প্রশ্নটা আজ রাতে করব ভেবে রাখলাম। ঘড়িতে বাজে 9টা 40। সকালে মায়ের হাতে রুটি হালুয়া দিয়ে নাস্তা করেই এসেছিলাম। 9:45টায় ছেলেদের সাথে ক্লাস আছে। ঝটপট গোসল করে একটা শার্ট পরে নিলাম। আলমারি থেকে বের করে একেবারে কুচকানো শার্ট। লোকেদের বউ নাকি তাদের শার্ট প্যান্ট আয়রন করে দেয়, সেই সৌভাগ্য আমার নেই। আমাকে এখনো নিজেই নিজের কাপড় আয়রন করে নিতে হবে বুঝতে পারছি, তবে আমার একেবারেই ইচ্ছে করছে না। পরে মনে হলো করেই ফেলি। গা থেকে শার্ট খুলে বিছানার উপরে ছুঁড়ে ফেললাম। ড্রেসিং টেবিলের আয়নার দিকে চোখ পড়তেই আমার দৃষ্টি ওখানে আটকে গেল। আমি তো দেখতে মোটেও খারাপ না। গায়ের রং না হয় বাদামি কিংবা শ্যামলা, তবে গড়ন বেশ ভালো। চোখে পড়ার মতো বাইসেপস আছে, অ্যাবস আছে, ভালো উচ্চতা আর সঠিক ওজন আছে। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নিজের চেহারাটা দেখলাম। নিজেই বলে উঠলাম, মাশাআল্লাহ, আমার চুলগুলো ঘন আর কোকড়া। আমাকে দেখে অপছন্দ করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। তাছাড়া আমার চরিত্র আরও বেশি ভালো। আমাকে যারা চেনে তারা কখনই আমাকে কোনো দিক থেকে মন্দ লোক বলেনি। আচ্ছা, আমি বড়লোক নই বলেই কি আখি আমাকে স্বামী বলে গ্রহণ করতে পারছে না? আয়রন সাধারণত আলমারির উপরে রাখা হয়, ওখানে নেই। টেবিলের উপরে, চেয়ারের পেছনে, এদিকে সেদিকে খুঁজলাম, কোথাও পাচ্ছি না। খাটের নিচে হয়তো থাকতে পারে। খাটের নিচে হাত ঢুকিয়ে দিলাম। আমার হাত আয়রন স্পর্শ করল না, বরং অনেকখানি কাগজের মতো কিছু ধরতে পারলাম। টেনে বের করতেই আমি অবাক হয়ে গেলাম।
আমি যে আজ এগুলো আবিষ্কার করব তা জীবনে কখনো কল্পনা করতে পারিনি। বিভিন্ন সাইজের পোস্টার, পেপার কাট, ভিউ কার্ড, সবগুলোতেই কোনো না কোনো নায়িকা, দেশি বিদেশি, কোনোটাতে কোনো নারী মডেল। সবগুলো ছবি ভীষণ আবেদনময়ী। স্বল্প বসনা অর্ধ উন্মুক্ত নারীদের এইসব ছবি আমার বুক কেন সংগ্রহ করে খাটের নিচে রেখেছে ব্যাপারটা কিছুতেই আমার বোধগম্য হচ্ছে না। আঁখি ফিরল বিকেল 5টায়। গালে কপালে লাল সবুজ নীল রং মেখে আছে। জামা আর ওড়নাতেও অনেকখানি রং। বুঝলাম মেয়েরা মিলে রং মাখামাখি করেছে। আঁখিকে প্রচণ্ড ক্লান্ত দেখাচ্ছে। ও ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে 1/2 লিটার খেয়ে ফেলল। আমি ওর চোখের সামনেই দাঁড়িয়ে আছি। ও না একবার আমার দিকে তাকায়, না জিজ্ঞেস করে লাঞ্চ করেছি কিনা। আমি বেহায়ার মতো জিজ্ঞেস করলাম, দুপুরে কি খেয়েছ? আঁখি বিরিয়ানি বলে আমার সামনে থেকে চলে গেল। জামা কাপড় ছেড়ে 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়েছে আঁখি। এরপর ভেজা চুল তোয়ালে জড়িয়ে গোলাপি রঙের কামিজ সেলোয়ার পরে বাথরুম থেকে বের হলো। আমি বিছানার উপর চিত হয়ে শুয়ে আছি, মরার মতন। চেয়ে আছি সিলিং ফ্যানের দিকে। ওটা ভয়ানক দ্রুতগতিতে ঘুরে চলেছে। মাঝে মাঝে আর চোখে দিশার দিকে তাকিয়ে দেখছি ও কি করছে, কিভাবে রুমের ভেতর কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে হেঁটে এখান থেকে ওখানে যাচ্ছে, কিভাবে তোয়ালে খুলে ভেজা চুলের পানি মুছছে, মাথা নামিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। আমি হয়তো ওর থেকে অ্যাটেনশন চাইছি। ফিরেও তাকায় না ও আমার দিকে। বিছানার উপর এটা কোনো জিপ পড়ে আছে, সেদিকে তার একটুমাত্র ভ্রুক্ষেপ নেই। নিজেকে বড় বেহায়া মনে হতে থাকল আমার। আমি এবার চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। অনেকক্ষণ এভাবে শুয়ে থাকলে ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাই হলো। টুপ করে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙতেই শুনি আজান হচ্ছে। জানালা দিয়ে হালকা নীল আলো আসছে। বুঝলাম মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখি আঁখি ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে আরও বেশি সুন্দর লাগছে। ঘুমের মধ্যে মেয়েটা জোরে জোরে নাক ডাকে। তবে এখন এখানে আর একটা ব্যাপার আছে। ওর ফোনটা ওর বালিশের কাছে পড়ে আছে। ওটাই আমাকে বেশি আকৃষ্ট করল। কারোর প্রাইভেট বিষয়ে নাক গলানো আমার পছন্দ ছিল না। আমি জানি আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ঠিক নয়। বউয়ের অনুমতি ছাড়া তার ফোন ঘেঁটে দেখা কোনো স্বামীর উচিত নয়। স্ত্রীদেরও প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। তবু আমি ফোনের লক খোলার জন্য পাসওয়ার্ড মেলানোর চেষ্টা করলাম। আমার বউয়ের জন্মদিন 10 জুন। আমি কি ভেবে 1006 দিলাম। ভাগ্য জায়গা মতো লেগে গেল। লক খুলে গেল। প্রথমে গেলাম মেসেঞ্জারে। ইনবক্স ভর্তি প্রচুর মেয়েদের সাথে কনভারসেশন। একটাও ছেলে নেই। বেশ কয়েকটা গার্লস গ্রুপ। 3-4টা কনভারসেশন খুলে দেখলাম। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। মেয়ে হয়ে মেয়েদের সাথে নোংরা চ্যাট করে আঁখি। আমি মনে মনে বলে উঠলাম, সিরিয়াসলি? এরপর ঢুকলাম হোয়াটসঅ্যাপে। এখানেও অসংখ্য মেয়ে। দেখলাম বেশ কয়েকটা মেয়েকে নিজের উন্মুক্ত দিয়েছে আমার বউ। মেয়েগুলো আঁখিকে ও উন্মুক্ত করে পাঠিয়েছে। একটা পর্যায়ে দেখলাম আঁখির একটা ভিডিও। আমাদের এই বাথরুমে কমোডের উপরে বসেই কিছু করছিল আঁখি। সেই ভিডিও পাঠিয়েছে দিশা নামের ভারতীয় এক মেয়েকে। নিজের 2 চোখের উপর হাত রাখলাম আমি। এগুলো আর দেখতে পারছি না। 8টা বাজে ঘুম থেকে উঠে আঁখি রান্না করতে গেছে। আমি তাই আর রান্নাঘরে ঢুকিনি। ঘেন্না লাগছে ওকে আমার। বারান্দায় রাখা ওভেনে পানি গরম করলাম। স্যাচেট ডুবিয়ে 1 কাপ দুধ চা বানালাম। শুনলাম রান্নাঘরে আঁখি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। একটু পর পর হেসে উঠছে। আঁখি টের পায়নি আমি ওর ফোন ধরেছিলাম। আমি অন্য রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিলাম। এখানে একটা ব্যালকনি আছে। চায়ের কাপ হাতে ব্যালকনিতে রাখা একটা চেয়ারে বসলাম। ভীষণ অন্ধকার এখানে। সামনেই বিরাট ঝোপ আছে। পোকাদের পাখা থেকে অদ্ভুত একটানা শব্দ ভেসে আছে। এই দিকটা প্রচুর গাছগাছালি আছে। গা ছমছমে ভৌতিক পরিবেশ যাকে বলে। আমি দিশাকে কল করতেই এখানে এসেছি। আঁখি যেন কিছুতেই টের না পায় আমি কাউকে কল করছি, তাই এরকম আয়োজন। চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে কানে ফোন ধরলাম। রিং হচ্ছে। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশেই কাজী ডেকে করেছিলাম, দিশাকে বলেছিলাম উপস্থিত থাকতে।
ও জবাব দিয়েছিল, তুই আর এক মেয়েকে বিয়ে করবি, ওর সাথে রাতে ফুলসজ্জা করবি। এগুলো আমি মন থেকে মেনে নিতে পারছি না। কেমন করে ওই বিয়েতে উপস্থিত থাকি? আমি জিজ্ঞেস করেছিলাম, মেনে না নেওয়ার মতো কি আছে? তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি? দিশা আমার গার্লফ্রেন্ড নয়, তবে বর্তমানে আমার জীবনে একমাত্র মেয়ে ফ্রেন্ড। অতীতে আমারও প্রচুর মেয়ে বন্ধু ছিল, এতদিনে টিকে আছে শুধু দিশাই। জানি না কেন সবাই এক এক করে হারিয়ে গেলেও দিশাই রয়ে গেছে। হয়তো ও এখনো বিয়ে করেনি, সেই কারণেই আছে। ওর বিয়ে হয়ে গেলে ওর বর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলতে পারে। দিশা ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে নেই যাকে আঁকিয়ে বিষয়টা আমি সরাসরি খুলে বলতে পারবো। আমার মা আছে, বোন আছে, কিন্তু আমি তাদের কাছে আখির চরিত্র সম্পর্কে কিছু ফাঁস করতে চাই না। বিশেষ করে মা খুব কষ্ট পাবে, তারপর দিশাকে নিয়ে ঝামেলা শুরু করবে। তার চেয়ে বরং দিশা আমাকে সাহায্য করুক। দিশাকে সবকিছু খুলে বললাম। দিশা আমার কথাগুলো শুনতে থাকলো, একটু পর পর হাসতে থাকলো। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে অসহায় গলায় বললাম, দিশা প্লিজ, তুই যদি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারিস তাহলে বলিস। অয়থা এমন করে হাসাহাসি করিস না, ব্যাপারটা হাসির মতো নয়। একটা মেয়েকে বিয়ে করেছি আমি, তুই বুঝিস তো এটা কতটা সিরিয়াস একটা সম্পর্ক। দিশা এবার সত্যি সত্যি সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ দোস্ত, বুঝি। সরি রে। আচ্ছা শোনো, তোর যেটা করা উচিত বলে আমার মনে হয় তা হলো। তা কি? তা হলো তুই তোর বউয়ের সামনে আমার সাথে সারাক্ষণ ফোনে কথা বল কয়েকদিন। প্রেমিক প্রেমিকার মতন মিষ্টি মিষ্টি কথা বলবি। মাইয়া জেলাস না হয়ে যাইব কই। আইডিয়াটা কেমন? এটা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? অবশ্য ঠিক হবে। তুই ট্রাই করেই দেখ না। আমার সাথে ভালোবাসার কথা বল, রোম্যান্সের কথা বল, দুষ্টু দুষ্টু কথা বল। আর দিশার কণ্ঠস্বরে অন্য কিছুর আভাস পাচ্ছি। দিশা আমাকে পছন্দ করতে জানি, হয়তো এখনো করে। ও আমার সাথে ফ্লার্ট করার কত চেষ্টা করেছে, আমি ওগুলো পাত্তা দিইনি। একটা ভালো ও ভদ্র ছেলের মতন ওর সাথে বন্ধুত্বটা চালিয়ে গেছি, কষ্টে ফষ্টেই বলা যায়। ও আমাকে 2-3 বার অফার পর্যন্ত করেছিল। কিসের অফার তা খোলাসা করে না বললেও চলে। ও একটা বাসায় সাবলেট থাকে, যখন বাসা সম্পূর্ণ খালি হয়েছিল আমাকে জানিয়েছিল। আমি কখনোই ওই ফাঁদে পা দিইনি। আমার এই মুহূর্তে এই ভেবে দুঃখ লাগছে যে আর মানুষদের জীবনে ভালো ভালো কত মেয়ে লোক আসে। আমার জীবনেই কেন এই লেভেলের মেয়ে লোকেরা এসেছে বুঝিনি। আমি দিশাকে বললাম, না, এসব কিছু হবে না। বাসায় এসে আমার বুকে বোঝাস। সে যেন ওসব নোংরামি ছেড়ে দেয় এবং আমার সাথে ভালো মতো সংসার করে, শুধু আমার সাথেই রোমান্স করে। নইলে আমি তোকে বলে রাখছি দিশা, ওকে আমি সত্যি সত্যি তালাক দিয়ে দেব। রাগি রাগি গলায় বললাম। দিশা বলল, কাম ডাউন বেবি, রিল্যাক্স। তালাক দিতে হবে না, আমি তোর বুকে বোঝাবো। ঠিক আছে, কাল বিকেলে আসবি। নে এখন চটজলদি আমার বর্তমান ঠিকানাটা টুকে নে। দিশা এলো বিকেলবেলা। আখি খুব সকালেই বলে রেখেছি যে আমার বান্ধবী আসবে বিকেলে। আখি যেন ভালো দিশার ব্যবস্থা করে সেই কথাও বলেছি। আখি শুধু ওকে বলল। 3টা বাজতেই নাস্তা তৈরির কাজ শুরু করে দিল। খুব যত্ন করে পুডিং, আলুর চপ, চিকেন রোল এবং নুডলস তৈরি করল। 5টা বাজার কিছু আগে ঝটপট একটা শাড়ি পরে নিল, শিফনের আকাশি রঙের শাড়ি। যতটুকু সম্ভব সাজুগুজু করে নিল। আমি ওকে দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম, ভাগ্যিস দিশা ছেলে নয়, নইলে আজ এত সুন্দর সাজে আমার সুন্দরী বুকে দেখলে সে নিজেই দিওয়ানা হয়ে যেতে পারত, পরে আমার বুকে ভাগিয়ে নিয়ে যেত। দিশা এসেছে 3 ইঞ্চি পেন্সিল হিল পায়ে, সিকোয়েন্সের কালো শাড়ি গায়ে, ফুলের তোড়া হাতে, সাথে বেশ কয়েকটা চকোলেটের বাক্স। ফুলের তোড়াটা সরাসরি আখির হাতে দিয়েছে, বক্সগুলো আমার হাতে। আখি তো দিশাকে দেখে খুব খুশি। এরপর ওরা দুজনে দুজনকে ধরে এইভাবে আলিঙ্গন করল যেন কতকালের পরিচিত 2 বান্ধবীর অনেক দিন পর দেখা হয়েছে। আখি দিশার হাত ধরে ওকে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল, চেয়ার টেনে দিয়ে বসতে বলল। নিজ হাতে দিশার কাপে কফি ঢেলে দিল।
আমাকে দেয়নি। আমার কাপ আমি নিজ হাতে ফিল করে নিলাম। আমার প্রতি আখির এরকম আচরণ অসম্মানজনক লেগেছে আমার কাছে। আখি দিশার প্লেটে একে একে খাবার তুলে দিল। দিশা ও যেন আমাকেই ভুলে গেল। ওরা দুজন মিলে প্রচুর কথা বলছে আর গপাগপ খাচ্ছে। আমাকে কিছু খেতে দিল না, ওদের গল্পে নিল না। আমি খালি কফি খেতে খেতে চুপচাপ বসে ওদের কথা বলা শুনতে লাগলাম। দিশা আখিকে বলল, ভাবি তুমি এত সুন্দর আমি তো কল্পনাও করতে পারিনি। আমি পুরোপুরি ফিদা হয়ে গেলাম। দিশা হাসি মুখে বলল, তুমিও খুব সুন্দরী দিশা। আমি ছেলে হলে তোমাকে পালিয়ে নিয়ে যেতাম। এরপর দুজনেই সশব্দে হেসে উঠল। এক পর্যায়ে ওদের কথোপকথন অন্যদিকে মোড় নিল, একটু অন্যরকম হয়ে গেল। আখি আগে দিশাকে জিজ্ঞেস করল, এই তোমার কি 40? এত বড় বড় লাগে যে? দিশা হাহা করে হেসে বলল, না না, কেবল 36। তোমার কত দাঁড়াও আমি গেস করি। আখি বলল, করো দেখি পারো কিনা। দিশা আখির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, 42 রাইট? আখি বলল, সাব্বাস। দিশা বলল, জোস, বলে চোখ মারল। দুজনে আবার হেসে উঠল। আমার কান দুটো গরম হয়ে গেছে। আমি ওদের সামনে আর বসে থাকতে পারলাম না, উঠে চলে গেলাম। সোজা দরজা খুলে বার হয়ে সিঁড়ি বেয়ে নেমে গেলাম। রাতে দিশা আমাকে কল করল। তখন ঘড়িতে 12টা বেজে 20। তখন আখি আমার পাশে শুয়ে গভীর ঘুমে নিমগ্ন। কল রিসিভ করব কি করব না ভাবতে ভাবতেই 3টা মিসড কল হয়ে গেল। অন্য রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে ওর কলটা রিসিভ করলাম। দিশা প্রথমেই আমাকে ধন্যবাদ জানালো আতিথেয়তার জন্য। তারপর বলল, দোস্ত, তোর বউয়ের হাতের খাবার খেয়ে খুব মজা পেয়েছি। তোদের বাসায় সময়টা সত্যিই খুব ভালো কেটেছে। কেন এমন করলে দিশা? অভিমান করলে তুই থেকে তুমিতে নেমে আসি আমি। আই অ্যাম সরি জিসান। শুধু সরি? হ্যাঁ। না দিশা, তুমি আমাকে বলো যে কেন এমন করলে। তোমার সাথে কি প্ল্যান হয়েছিল আমার? যে তুমি আমার বউকে বুঝাবে। কিন্তু তুমি। আহা জিসান, থাম না প্লিজ, এসব বাদ দে। ওহ, বাদ দিব? ঠিক আছে, বাদ দিলাম। হ্যাঁ দোস্ত, তোর বউ কিন্তু দারুণ গরম জিনিস। খিলখিল করে হেসে উঠল দিশা। আমি বুঝতে পেরেছি এই মেয়েকে দিয়ে হবে না। দিশা আদুরে গলায় বলল, জিসান, কালকের পরের দিনই আমার জন্মদিন। তোর মনে ছিল তো? আমি বললাম, না সত্যি আমার মনে ছিল না। তুই আর তোর বউ আমার বাসায় ইনভাইটেড। সকাল 11টার মধ্যে চলে আসিস দুজনে, একসাথে সময় কাটাবো। দুপুরে আমার আরও কিছু ফ্রেন্ডস আসবে আমার বাসায়, অনেক মজা হবে, বুঝলি? আমি তোর বাসায় যাব না, সরাসরি মুখের উপরে মানা করে দিলাম। তবে আমার মনে হয় আখি যাবে। আখি সত্যি সত্যি গেল। ওই দিন আমি 9:30 বাজে স্কুলের জন্য বেরিয়ে গেছি। ফিরে এসেছি 12:30টায়। দেখি দরজায় তালা। আখি বাসায় নেই। ডাইনিং টেবিলের উপর ফ্লাওয়ার ভাস দিয়ে একটা বড় কাগজের এক প্রান্ত চাপা দেওয়া আছে। কাগজটা তুলে দেখি আখির বার্তা, দিশাদের বাসায় যাচ্ছি, ফিরতে রাত হবে, ব্যাস এটুকুই। আমি মনে মনে হাসলাম। মোজা খুলে জামা পরিবর্তন করে ফ্রেশ হলাম। নিজের জন্য ফুড পান্ডায় কাচ্চি বিরিয়ানি আর বোরহানি অর্ডার করতে বসলাম। আখি আজকে ওখানে দিশার বাসায় কত ভালো ভালো খাবার খাবে, অথচ আমি কিনা এখানে ডাল ভাত খাবো, তা হবে না। রাত্রি বাজে প্রায় 9টা, সোফায় হেলান দিয়ে বসে টিভি দেখছিলাম। তখন আখি ফিরল। দেখলাম বেজায় ক্লান্ত লাগছে ওকে। তারপরেও মুখে মিটিমিটি হাসি। আমার দিকে একবার তাকালো না। ওর থেকে এরকম কিছু একবার আশা করাও যায় না। আখি কখন বাথরুমে ঢুকে সেই অপেক্ষায় রইলাম। আখির ফোনটা বিছানার ওপর রেখে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। বুঝলাম অনেকক্ষণ ধরে গোসল করবে। ও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিতেই টাক করে একটা শব্দ হলো। তখন বুঝলাম যে ছিটকিনি দিয়েছে। ছো মেরে ওর ফোনটা হাতে নিলাম। ঠিক তখনই স্ক্রিনে নোটিফিকেশন বেজে উঠল। দিশার নাম দেখাচ্ছে। লিখেছে, তোমার সুগন্ধময় ছোট প্যান্টটা ভুল করে আমার বিছানায় ফেলে রেখে এসেছ, সময় করে নিয়ে যেও। বাই দ্য ওয়ে, আমি খুব এনজয় করেছি ডিয়ার। আজকের জন্য অনেক থ্যাঙ্কস। রাস্তায় নেমে এলাম। জীবন মামার চায়ের দোকানে গেলাম।
এটা আসলে একটা টং দোকান। ৩-৪ জন একসাথে বেঞ্চিতে ঠাসাঠাসি করে বসে সিগারেট ফুঁকছে। আমি সিগারেট খাই না। আমি ১ কাপ লাল চা নিয়ে একটু দূরে সরে গেলাম। ফোনের কন্ট্যাক্টস ঘেঁটে একটা নাম্বার খুঁজে বের করলাম। অ্যাডভোকেট কামরুজ্জামান চৌধুরীর। শুনেছি সফলভাবে ডিভোর্স করিয়ে দিতে তার খুব নামডাক আছে। তার নাম্বারে কল করলাম। রিং হচ্ছে। স্যার, সালাম আলাইকুম। স্যার, আমি একটা ডিভোর্সের জন্য সু করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। কাল চলে আসেন চেম্বারে। নিশ্চয় স্যার। স্যার, একটা প্রশ্ন। বলুন। দেনমোহর না দিয়ে কি ডিভোর্স করা যাবে?